আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন আমরা শিখবো ইউনিকোডটা কি, ইউনিকোডটা কেন ব্যবহৃত হয়, কোত্থেকে উৎপত্তি, সেটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, সেটা আমরা বিস্তারিত দেখব। তো তার আগে বলে রাখি যে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখলাম আস্কি টেবলটা কি বা আস্কি কোড কি, তারপর হচ্ছে আলফা নিউমেরিক কোড কি, এটা পুরোটা দেখলাম। তারপরে আস্কি কোডটা কেন ইউজ করা হয় সেটা আমরা দেখলাম। আমরা জানি যে বিভিন্ন ধরনের অক্ষর, ইংলিশ, স্পেশালি ইংলিশ ওয়ার্ড, অক্ষর, তারপরে হচ্ছে আমরা যে কোনো ধরনের সংখ্যা, এগুলা ইউজ করার জন্য, কম্পিউটারে ইউজ করার জন্য সেগুলো আমরা আস্কি কোডটা ইউজ করে থাকি, আলফা নিউমেরিক কোড যেটা। তার আগে আমরা দেখছিলাম বিসিডি কোড, তার আগের ভিডিওটাতে বিসিডি কোড কেন ইউজ করা হয়, বিসিডি কোডটা কি আসলে। তো এগুলা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা তোমরা প্লে লিস্টে চলে যেতে পারো, তাহলে একদম সিরিয়ালি সবকিছু দেওয়া থাকবে ওখানে, ভিডিও ভিডিও পাবা সিরিয়ালি। তো এখন আমরা ইউনিকোডটা দেখার আগে একটু জানবো, একটা ফ্যাক্ট সম্পর্কে জানবো। দেখো, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ বা আমরা ছোটবেলা থেকে ভাষা যেভাবে শিখছি, আমাদের মাতৃভাষা হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমরা কিভাবে শিখছি আসলে? আমরা প্রথমত একটা দুইটা ভাঙা ভাঙা শব্দ বলতে পারতাম। তারপরে আস্তে আস্তে আমরা একটা একটা নতুন নতুন ওয়ার্ড শিখছি। তারপরে আমরা আস্তে আস্তে পুরো লাইন বলতে শিখতাম। এভাবে করে আসলে আমরা আমাদের ভাষাটা শিখছি। ঠিক সেম ভাবে আজকের যে বর্তমান কম্পিউটারটা, সেটা একদিনেই এত বেশি স্বয়ংসম্পূর্ণ হয় নাই। আস্তে আস্তে ডে বাই ডে এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হয়েছে, অনেকের অবদানে ইমপ্রুভ হয়েছে। তো এখন আমরা জানবো আমরা যে আজকাল কম্পিউটার বা মোবাইলে বাংলাটা খুব সহজে লিখতে পারি, হ্যাঁ। তো বাংলা ভাষা সহ বিভিন্ন ধরনের যে ভাষাগুলা, সেগুলো আমরা যে লিখতে পারি, সেগুলা কার জন্য কেন লিখতে পারি, সেটা হচ্ছে ইউনিকোডের বদৌলতে বা ইউনিকোডের কল্যাণেই আমরা আসলে লিখতে পারি। তো ইউনিকোড কি সেটা বিস্তারিত জানার আগে আমরা একটু এটার হিস্ট্রি সম্পর্কে জানবো। তো ইউনিকোডটার মূলত ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল কোড, বা যেটার বাংলা হচ্ছে সার্বজনীন কোড। এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। এটা হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয়েছে সব ভাষা যেন আমরা কম্পিউটার ইউজ করতে পারি, সেটার জন্যই আসলে এটাকে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড বলা হয়ে থাকে। তো এটার আরেকটু হিস্ট্রি বলি, সেটা হচ্ছে 1991 সালে অ্যাপল কম্পিউটার এবং জেরক্স কর্পোরেশন, এই দুইটা প্রতিষ্ঠানের সমন্বয়ে এই এত বড় একটা বিশাল জিনিস সম্ভব হয়েছিল। ইউনিকোড এটা প্রতিষ্ঠা করছিল এরা দুইজন, দুইটা প্রতিষ্ঠান মিলেই। তো এখন আমরা জানবো এটার উদ্দেশ্যটা বা এটার কাজটা কি আসলে। এটার কাজটা আশা করি এতক্ষণে বুঝে গেছো। এটার কাজটা হচ্ছে বিশ্বে যত ধরনের ভাষা আছে, স্পেশালি যেগুলো প্রচলিত ভাষা, যেগুলো বহুল প্রচলিত, যেগুলা বেশি সংখ্যক মানুষ ইউজ করে থাকে, সেই ভাষাগুলোকে কম্পিউটারে নিয়ে আসার জন্য, কম্পিউটার ইউজ করার জন্য, কম্পিউটার কোডভুক্ত করার জন্য আসলে এই ইউনিকোডের উৎপত্তি হয়েছিল। তো ইউনিকোডটা হচ্ছে বেসিক্যালি 2 বাইট বা 16 বিটের। আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। আমরা জানি, বা তোমরা এতটুকু মনে রাখবা যে 1 বাইট সমান হচ্ছে 8 বিট, তাইলে 2 বাইট সমান 16 বিট। এই 1 বাইট, বাইটের ব্যাপারটা এবং বিটের ব্যাপারটা কিন্তু ভিন্ন। 1 বাইট সমান 8 বিট, 2 বাইট সমান 16 বিট। আমরা এর আগে যে আস্কি কোডটা দেখছিলাম সেটা কিন্তু 7 বিটের, মনে আছে কিনা? তো 7 বিট, 16 বিট এগুলা দ্বারা একটা জিনিসই নির্দেশ করে। এটা আসলে কি, এটা এতটুকু বুঝলে হবে যে যত বিট হবে তত বেশি সংখ্যক, যত বিট বাড়বে তত বেশি সংখ্যক চিহ্ন বা ভিন্ন ভিন্ন প্রতীক, ভিন্ন ভিন্ন অক্ষরকে আমরা আলাদা আলাদা ভাবে কম্পিউটারকে চিনাইতে পারবো। ঠিক আছে, তাইলে এটা যেহেতু 16 বিটের ইউনিকোডটা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 16 বা 2 টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 65,536। তার মানে আমাদের এটা বুঝলেই হবে যে আমরা এই ইউনিকোডের মাধ্যমে 65,536টা ভিন্ন ভিন্ন চিহ্ন, অক্ষর বা ইভেন ইমোজি পর্যন্ত আমরা ভিন্ন ভিন্ন কম্পিউটারকে চিনাইতে পারি বা নির্দেশ করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা গেল হচ্ছে হিস্ট্রি বা বেসিক কথাবার্তা। এখন আসি হচ্ছে ইউনিকোডের মাধ্যমে কয় ধরনের বা কয়টা ভাষা, এটা অনেক সময় আসতেও পারে আবার নাও আসতে পারে। এটা অবশ্য তোমাদের বইয়ে আছে, তো এমসিকিউ তেও আসতে পারে। সেটা হচ্ছে 1991 সালে, 1991 সালে যে ইয়াটা প্রথম ইউনিকোডটা ব্যবহৃত হয়েছিল, সেটাতে টোটাল ভাষা ইনক্লুড ছিল 24টা। তারপরে আমাদের লেটেস্ট যেই ভার্সনটা আছে, মানে 2020 সালে যেটা আহ, সংস্করণ বা 2020 সালের ভার্সনটাতে টোটাল 154টা ভাষা ইনক্লুড করছিল। তো এখানে কিন্তু পৃথিবীর, এটা জেনে রাখো যে পৃথিবীর সব ভাষা কিন্তু ইনক্লুডেড নাই।
কেন নাই? কারণ আমরা জানি অনেকে যে এই পৃথিবীতে আমাদের এখনো পর্যন্ত প্রচলিত, যেগুলা হারাই যায়নি, এখনো পর্যন্ত বিদ্যমান ভাষা সংখ্যা হচ্ছে 7,000 প্লাস বা 7,100 প্লাস। এত এত বেশি সংখ্যক ভাষা আসলে এখনো পর্যন্ত কম্পিউটারে ইনক্লুড করা সম্ভব হয় নাই। তো সর্বোচ্চ বেশি সংখ্যক যে ভাষাগুলো ইউজ করা হয় বর্তমানে, সেগুলোই আসলে এখনো পর্যন্ত ইউনিকোডে অন্তর্ভুক্ত হয়েছে। তো এখন জানি হচ্ছে এটা সংজ্ঞা, ফর্মাল সংজ্ঞা কোনটা লিখতে পারি, যেটা লিখলে কাজ চলে যাবে। সেটা হচ্ছে ইউনিকোড হচ্ছে প্রাচীন ভাষা হায়ারোগ্লিফিক্স থেকে শুরু করে বর্তমান সময়ের সকল ভাষার অক্ষর, বর্ণ, চিহ্ন, ইভেন ইমোজি সহ ইত্যাদির এনকোডিং পদ্ধতি বা ইত্যাদিকে, এই সমস্ত জিনিসকে রিপ্রেজেন্টেশন করার জন্য বা রিপ্রেজেন্ট করার জন্য একটা সিস্টেম। তো এটুকু পর্যন্ত এটা সংজ্ঞা হিসেবে লিখলে হবে। এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে যে এনকোডিং মানে কি, বা এনকোডিংটা ওয়ার্ডটা অনেকের বুঝে নাও আসতে পারে। তাহলে তাদের জন্য আমি একটু বলে দিই। সাপোজ আমি একটা লিখলাম এ বি সি, এই তিনটা অক্ষরকে আমি ইংলিশের কোনো একটা অক্ষর হইতে পারে, অথবা হচ্ছে যে কোনো একটা সংখ্যা হইতে পারে। আচ্ছা, আমি এ কে 1 হিসেবে এবং বি কে 2 হিসেবে এবং সি কে 3 হিসেবে আমি চেঞ্জ করে দিলাম। এই যে চেঞ্জ করে দিলাম, তার মানে মনে করো আমি একটা কোডিং পদ্ধতি আবিষ্কার করে ফেললাম, যে আমি এ এর বদলে আমি লিখবো হচ্ছে শুধুমাত্র 1 সিক্রেট কোড আর কি, যেটাকে বলে আমরা অনেকে ইউজ করে থাকলাম, বা অনেকে ছোটবেলায় ইউজ করে আসছি আর কি। তো আমরা এ এর পরিবর্তে আমি লিখলাম যে এ এর পরিবর্তে 1 লিখলাম, তারপর হচ্ছে বি এর পরিবর্তে সাপোজ আমি 2 লিখলাম, তারপরে হচ্ছে আবার বি লিখলাম, আবার 2 লিখলাম, তাইলে আবার এ লিখলাম, তাইলে 1 লিখলাম, তাইলে এখানে একটা এনকোডিং সিস্টেম এখানেই ডেভেলপ হয়ে গেল। তার মানে এটা দিয়ে আমি এটাই রিপ্রেজেন্ট করতেছি, এ ডাবল বি এ। এটা এই যে একটা পদ্ধতি, যে কোনো একটা শব্দ বা যে কোনো একটা অক্ষরকে সংখ্যার মাধ্যমে নিয়ে আসা, সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা, সেটাই হচ্ছে এনকোডিং পদ্ধতি। আশা করতেছি বুঝতে পারছো। তো এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা তার আগে একটা ইনফরমেশন বাদ গেল, সেটা হচ্ছে এই সিস্টেমটাতে বা এই ইউনিকোডটাতে প্রত্যেকটা ক্যারেক্টার, বা প্রত্যেক ক্যারেক্টার বলতে এখানে বোঝাচ্ছি প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা চিহ্ন, এগুলাকে আমাদের কম্পিউটার ভাষায় ক্যারেক্টার বলা হয়। প্রত্যেকটা চিহ্ন, বর্ণ, এই সমস্ত এগুলাকে আলাদা আলাদা ভাবে ক্যারেক্টার বলা হয়। এই ক্যারেক্টার সমূহের মান সাধারণত হেক্সাডেসিমাল সিস্টেমে লেখা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি ধরো একটা ক্যারেক্টার ক, এটা আমি যখন কম্পিউটারকে লিখবো বা কম্পিউটারকে লিখতে বলবো, আমি যখন কিবোর্ড থেকে ক বাটনটা বা ক ক্যারেক্টারটা চাপ দিব, তখন সেটা আসলে হেক্সাডেসিমাল ইউ প্লাস এখানে 0995, এই ওই যে কোড, ইউনিকোড, এটা হচ্ছে একটা ক এর ইউনিকোড, এই কোড আকারে আসলে কম্পিউটারে সেভ হয়। তার মানে আমি যখনই আসলে ক লিখি, তখন কম্পিউটারটা আসলে এভাবেই বুঝে নেয়, U+0995, এটা এভাবেই বুঝে নেয়। এরকম ভাবে অনেক ইউনিকোড আছে, মানে ভিন্ন ভিন্ন অক্ষরের, যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এরকম প্রত্যেকটা অক্ষরের, বাংলা ভাষার প্রত্যেকটা অক্ষরের ভিন্ন ভিন্ন ইউনিকোড আমাদের সিলেক্ট করা আছে, যেগুলা এই সিস্টেমের মধ্যেই অন্তর্ভুক্ত, যেগুলো আমরা একটু পরেই দেখবো। আমরা একটু পরেই যেটা দেখতেছি সেটা হচ্ছে ইউনিকোডের 3টা প্রচলিত যে ফরম্যাট, সেগুলো সম্পর্কে জানবো, সেখানেই আমরা বিস্তারিতভাবে দেখবো। তো এখন আসি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা তো আমাদের অনুধাবন কোশ্চেনে আসলেও আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে, ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ। এই যে কথাটা, সেটার সপক্ষে যুক্তি দাও, বা এই কথাটাকে তুমি ব্যাখ্যা করে কিভাবে লিখবা। আশা করি অনেকে এখন বুঝতে পারছো যে ইউনিকোডের মাধ্যমে যেহেতু আমরা বিশ্বের সকল ভাষা, ম্যাক্সিমাম ভাষাগুলো আমরা লিখতে পারি। এছাড়াও তুমি নিজের মতো করে লিখতে পারো যে 2^16, অর্থাৎ 65,000, আমরা একটু আগে যেটা দেখলাম, 65,534টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা যায় এই ইউনিকোডের মাধ্যমে। তো এই জন্যই ইউনিকোডটাকে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ বলা হয়। তারপর আমি একটু বিস্তারিতভাবে একটা লিখে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ। তো এখন আমরা দেখব সবচেয়ে জনপ্রিয় 3টি ইউনিকোড ফরম্যাট, যে ফরম্যাটগুলো ফলো করার মাধ্যমে ইউনিকোডের কাজ করা হয়। তো যার মধ্যে প্রথমটা হচ্ছে UTF-8। এখানে UTF, এটার পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট।
তো UTF-8 এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে মূলত কাজ করে 8 বিটের একক এর মাধ্যমে। 8 বিটের এককের মাধ্যমে কাজ করে বলতে এটা বোঝাচ্ছি, দেখো এখানে ইউনিকোড বা UTF-8 এটা পুরোটাই তো একটা এনকোডিং সিস্টেম, রাইট? এই যে আমরা এনকোড করতেছি, এনকোড যে হেক্সাডেসিমাল ভ্যালু দিয়েই এনকোড করা হয়, আমরা একটু পরে দেখতেছি একটা এক্সাম্পলের মাধ্যমে। তো এই যে হেক্সাডেসিমাল ভ্যালুর মাধ্যমে আমরা এনকোড করি, এই আলটিমেটলি এটা কম্পিউটার বুঝে হচ্ছে বাইনারির মাধ্যমে। আমরা তো জানি যে কম্পিউটার কোনো ধরনের কোনো ভাষা বা কোনো সংখ্যা বুঝে না, সে বুঝে শুধু বাইনারি 0-1। সেটা আমরা BCD কোড এর ভিডিওতে দেখছিলাম, না দেখে থাকলে আই বাটনে দেওয়া থাকবে, দেখে আসবা। তো এই যে এখানে আমরা এনকোডিং সিস্টেমটা বিল্ড আপ করলাম, এই এনকোডিং সিস্টেমটা আলটিমেটলি 8 বিট এর মাধ্যমে বাইনারিতে কনভার্ট হয়ে যায়, তারপরে কম্পিউটার এটা বুঝতে পারে। ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা 8 বিটের, তার মানে আমরা জানি 8 বিট মানে হচ্ছে 1 বাইট। 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এখানে প্রত্যেকটা এই সিস্টেমের মধ্যে প্রত্যেকটা অক্ষরকে 1 থেকে 4 বাইটের মধ্যে নিয়ে আসা হয়, তার মাধ্যমে উপস্থাপন করা হয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা হেক্সাডেসিমাল ভ্যালুর মাধ্যমে যে এনকোডিং সিস্টেমটা তৈরি করছি বা এখানে এনকোডিং সিস্টেমটা যে কাজ করে, সেটার রেঞ্জটা আসলে কত? সেটা রেঞ্জটা হচ্ছে 000 থেকে শুরু করে 4টা 0 থেকে, এটা হচ্ছে একদম শূন্য আর কি, শূন্য হেক্সাডেসিমালের শূন্য থেকে শুরু করে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 10 FFFF। এইটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। তো এইগুলার মাধ্যমেই, এই হেক্সাডেসিমাল ভ্যালুগুলার মাধ্যমেই প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা আমাদের চিহ্ন থাকে, সবগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা, এই যে 0041 এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল ভ্যালু। এই নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই 0041 এটা হচ্ছে এই রেঞ্জটার মধ্যেই অবস্থিত, তাই না? তো এখানে আমরা যখনই কিবোর্ডের মধ্যে এটা চাপ দিব, তখন আসলে এটা এনকোডিং সিস্টেমের মধ্যে ইউনিকোড এর UTF-8 এর মধ্যে 0041 এর মধ্যে কনভার্ট হয়ে যায়, তারপরে আলটিমেটলি সেটা 8 বিট বাইনারিতে কনভার্ট হয়। তো এভাবে হচ্ছে কাজ করে। এখানে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। বি এর জন্য অন্য আরেকটা আছে 0042 সম্ভবত এরকম আছে। তারপরে ক এর জন্য আরেকটা ভিন্ন আছে, আমরা একটু পরে টেবলটা দেখব। তারপরে আসি হচ্ছে UTF-8 এর ইউজ কেস, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। এটা জেনে রাখো যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ফরম্যাট, ইউনিকোড ফরম্যাট, যেটা হচ্ছে ইন্টারনেটে সব জায়গায় এটা ইউজ করা হয়। ইমেলের মধ্যে এটা ইউজ করা হয়। তারপর বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আমরা বিল্ড আপ করি, HTML CSS জাভাস্ক্রিপ্ট, এগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করে থাকি। আমরা চ্যাপ্টার 4 এ দেখছি যে HTML দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করি, ওখানে কিন্তু UTF-8 এটা ইউজ হয়ে থাকে। তো এখন আমরা দেখবো হচ্ছে UTF-16টা দেখবো। UTF-16 যেহেতু 16 দেখতেই পাচ্ছ, তার মানে বুঝতে হবে এটা 16 বিটের একটা একক। 16 বিটের একক বলতে একটু আগে যেটা বললাম সেম, তার মানে এই যে ইউনিকোড সিস্টেম বা ইউনিকোড ফরম্যাটের মধ্যে আলটিমেটলি 16টা বাইনারি ডিজিটের মধ্যে কনভার্ট হয়ে যায়। তারপরে এটা বুঝতে পারে যে কম্পিউটার আমাদের ক অক্ষরটা আসছে, এ অক্ষরটা আসছে, এভাবে করে বুঝতে পারে। 16 বিট বাইনারিতে কনভার্ট হয়ে যায় আলটিমেটলি। তারপরে এখানে যেহেতু এখানে বুঝতেই পারতেছো এটা কয় বাইটের হবে, কত বাইটের যদি জিজ্ঞেস করি তাহলে বুঝতে পারবো। এখানে 16 মানে হচ্ছে 2 বাইট, আর 8 মানে হচ্ছে 1 বাইট। তো সেজন্য আমরা বলতে পারি যে এখানে এই ফরম্যাটটার মধ্যে প্রত্যেকটা অক্ষরকে 1 থেকে 2 বাইটের মধ্যেই রিপ্রেজেন্ট করা হয়। এবার দেখি এটার ইউজ কেস, এটা কোথায় কোথায় ইউজ হয়। এটা হচ্ছে মেইনলি ডাটা সংরক্ষণ, তারপরে হচ্ছে ডাটা ডাটা নিয়ে কাজ করে, তারপর হচ্ছে টেক্সট প্রক্রিয়াকরণ, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেমে। এই কয়েকটা জায়গায় এটা ইউজ হয়ে থাকে UTF-16টা। তো এটা আমরা এক্সাম্পল দেখি। এটা এক্সাম্পল দেখো, এটা আমরা একই এক্সাম্পল ইউজ করতে পারি 0041। এটাকে আমরা UTF-16 এর মধ্যে এইভাবে করে লিখতে পারি, মানে আমাদের এনকোডিং সিস্টেমে হেক্সাডেসিমালে এরকম হবে, এটা হচ্ছে হেক্সা ভ্যালু। তো এই হেক্সা ভ্যালুটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, কত বিট বাইনারি? 16 বিট বাইনারি, যেহেতু এটা UTF-16 ফরম্যাট, যার কারণে এটা দেখো এখানে 16টা বাইনারি বিট নিলাম। তারপরে 0041 এটাকে আসলে বাইনারিতে কনভার্ট করলে হয় এই পুরো নাম্বারটা। এটা হচ্ছে বাম পাশটা এই পাশে, আর এখানে জায়গার সংকলন হচ্ছে না, বিদায় আমি এটা নিচে লিখছি। তো যাই হোক, এখন আমরা দেখবো UTF-32। UTF-32টা দেখছো মানেই হচ্ছে তোমার এটা বুঝতে হবে এটা এই ফরম্যাটটা 32 বিট নিয়ে কাজ করে। তার মানে ওই যে বললাম একই কথা, যে এনকোডিং এই ফরম্যাটটাতে এনকোডিং করা যে হেক্সা ভ্যালুটা, এই হেক্সা ভ্যালুটাকে আলটিমেটলি বাইনারি 32 বিট বাইনারিতে কনভার্ট
করা হয়, তারপরে কম্পিউটার বুঝতে পারে এই ফরম্যাটটা ফলো করলে এটাই হয়। দেন এখানে যেহেতু লেখা আছে 32 বিটের, এটা যেহেতু 32 বিট নিয়ে কাজ করে, তাহলে আমরা বলতে পারি 4 8 32, তার মানে এটা হচ্ছে 4 বাইট, 1 বাইট সমান 1 বিট, আবার বললাম। ওকে, তো এখন আরেকটা ইনফরমেশন জানি, এই UTF-32 যেটা হচ্ছে এটার ড্রব্যাকটা হচ্ছে সবচেয়ে বেশি জায়গা দখল করে হলো এই UTF-32। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, দেখো আমরা যখন যে কোনো অক্ষর লিখি কম্পিউটারের মধ্যে, এটা আমাদের কম্পিউটারে এটা একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হয়। এই যে সংরক্ষণ করার জন্য যে জায়গাগুলো প্রয়োজন হয় আমাদের, ওই যে মেমোরি থেকে, কম্পিউটারের মেমোরি থেকে যে জায়গাটা দখল হয়, সেই জায়গাটা দখলের পরিমাণ হচ্ছে UTF-32 এর মধ্যে বেশি, সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম হলো UTF-8, সর্বপ্রথম আমরা যেটা দেখছি। এখানে এটার কারণটা আছে, এটার কারণটা হচ্ছে UTF-32 যেহেতু 32টা বিট নিয়ে কাজ করে, 32টা বিট নিয়ে কাজ করে প্রত্যেকটা অক্ষরকে রিপ্রেজেন্ট করার জন্য, তার কারণে খুব স্বাভাবিকভাবেই এটাতে সবচেয়ে বেশি জায়গা লাগবে, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এখন এটার ইউজ কেসটা দেখি। এটার ইউজ কেস হচ্ছে ফাইল এবং নেটওয়ার্ক রিলেটেড যেই কাজকর্মগুলো হয়ে থাকে আমাদের কম্পিউটারে, সেগুলোর মধ্যে হচ্ছে UTF-32টা ইউজ হয়। ঠিক আছে, তো এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে UTF-8 কে কেন বহুল প্রচলিত বলা হয়, ব্যাখ্যা করবা। এটা কেন বহুল প্রচলিত, কেন ইউটিএফ, কেন এখানে, কেন এটা বাদ দিয়ে কেন বহুল প্রচলিত এটা ব্যাখ্যা করে বললে, তাইলে প্রথমে লিখতে পারো যে UTF-8 যেহেতু 8 বিট নিয়ে কাজ করে, তাইলে আমাদের কম্পিউটারের জায়গাটা খুব কম দখল করে। তারপরে আরো কিছু রিজন আছে, সেটা হচ্ছে সব জায়গায় এই UTF-8টা ইউজ করা যায়। মোবাইল অ্যাপসে হতে পারে, ইন্টারনেটে হতে পারে, ইমেইলে, পুরা যে কোনো ওয়েবসাইটে, ইংলিশ ইংলিশ ভাষা রিলেটেড যে ওয়েবসাইটগুলো, সেগুলোতে একদম ইজিলি UTF-8টা ইউজ করা যায়। তারপরে আবার বাংলাও কিন্তু সাপোর্টেড UTF-8 এর মধ্যে, বাংলা অক্ষর সবকিছুই এখানে বিভিন্ন চাইনিজ থেকে শুরু করে, জাপানিজ থেকে শুরু করে বিভিন্ন ভাষা এখানে নিয়ে কাজ করা যায়। তো যার কারণে এটা আসলে UTF-8টা বহুল প্রচলিত। আবার একটু বলি, প্রথমত হচ্ছে জায়গা কম দখল করে, তারপর হচ্ছে বহুল, মানে সব জায়গায় হচ্ছে এটা কম্পেটেবল বা উপযোগী, সব ডিভাইসের জন্য বা সব সিস্টেমের জন্য এটা উপযোগী। তারপরেও আমি এটার উত্তরটা সুন্দরভাবে স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা দেখতে পারো। তো এতটুকুই হচ্ছে আমাদের ইউনিকোড রিলেটেড লেসন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতি, এটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের সূচনা হবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের টেবিলটা, এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এগুলো হচ্ছে একটা বাংলা ইউনিকোডের একটা টেবিল। এখানে দেখতে পাচ্ছ বাম পাশে কিছু হেক্সাভ্যালু দেওয়া আছে। আর এখানে আমাদের বাংলা যত ধরনের ইয়া আছে, অক্ষর, বর্ণ বা চিহ্ন, জ্যোতিচিহ্ন, আকার, এই সমস্ত বা সংখ্যা, এই সমস্ত যত কিছুই দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু এই টেবিলের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে এখানে এটার ইউনিকোডটা কত হবে, কোডটা কি। তারপর হচ্ছে রসই, দীর্ঘই, রস্য উ, এগুলার ইউনিকোডটা কি হবে। তারপর হচ্ছে দেখো ওই এর ইউনিকোডটা কি হবে। সেটা হচ্ছে একদম সিম্পল। দেখো বাম পাশে আমাদের যেই টেবিলটা দেখতে পাচ্ছি ইউ প্লাস, এখানে ইউ প্লাস এর পরে যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 099 এক্স দেওয়া আছে। এক্সটার মানে কি একটু এখানে খেয়াল করো। এখানে তুমি ওই এর ইউনিকোড বলার জন্য প্রথমত লিখবা হচ্ছে এইটা, টেবিলটা মানে এই কলামটার ভ্যালুটা লিখবা। আমি ইউ প্লাস এর পরবর্তী সংখ্যাগুলো লিখতেছি, 099 লিখলাম। এবার ওইটা কত নাম্বার রোতে একটু দেখো তো, সরি কত নাম্বার কলামে একটু দেখো তো, এটা হচ্ছে 0 কলামে। তাহলে আমি হচ্ছে 099 0 যদি লিখি, তাহলে এটা রিপ্রেজেন্ট করা হবে ওইকে, অবশ্যই এটা হেক্সাডেসিমালে। তারপরে আমরা আরেকটা দেখি, এখানে দেখো ওটা হচ্ছে কত নাম্বার কলামের মধ্যে অবস্থিত, এটা 5 নাম্বার, মানে 0 থেকে শুরু করলে এটা 5, এটা 5 কলামের মধ্যে অন্তর্ভুক্ত। তো এটার এবার এখানে যে ফার্স্ট রোতে যেটা ভ্যালু ছিল 098x, তাহলে আমি যদি অটাকে লিখতে চাই, তাহলে আমার ইউ প্লাস এটাও লিখতে পারি, অথবা ইউ প্লাসটা বাদ দিলেও 098, এটা কিন্তু 8 লিখে আছে, হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। 098, তারপর এখানে একটা এক্স আছে, এক্সটার ভ্যালুটা হচ্ছে এখানকার এই যে নাম্বার অফ কলাম, তাহলে এটা হচ্ছে লেখার জন্য আমি কি লিখবো 5, এই 0985, এটার এই যে এটা হেক্সা ভ্যালু, এটা দিয়েই
নির্দেশ করে হচ্ছে অটাকে। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা তোমরা চাইলে, এটা এমসিকিউতেও আসলেও আসতে পারে, যদিও চান্সেস কম, এতগুলো মনে রাখাটা আসলেই টাফ। বাট তোমরা জাস্ট এই টেবিলটা একটু স্ট্রাকচারটা মনে রাখলে কিন্তু আসলে মনে রাখা যায়। যেমন আমরা কটা একটু দেখি। কটা হচ্ছে, এই দেখো, কটার জন্য ইউনিকোডটা কি হবে, 0999 099, তারপরে কটা কত নাম্বার ইয়েতে, 5 নাম্বার ইয়েতে, তাহলে 0995 কয়ের জন্য 0995, এটা কিন্তু তোমাদের বইয়ে এটা এখানে আলাদাভাবে লেখা আছে, দেখো 0995, এটা হচ্ছে কয়ের জন্য ইউনিকোডটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা এই টেবিলটা ফলো করার মাধ্যমে তোমরা যে কোনো অক্ষরের ইউনিকোডটা বলে দিতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল ভিজিট করতে পারো, প্লেলিস্ট চেক করতে পারো, অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং।